প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বিজনেস স্টাডিজ সাবজেক্টটি রয়েছে। এই বিজনেস স্টাডিজ সাবজেক্টটি থেকে আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তোমাদের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কিন্তু প্রশ্নপত্রে কমন পাবে। এবং তোমরা জানো বিজনেস স্টাডিজ সাবজেক্টটি তোমাদের কতটা ডিফিকাল্ট হয়, কারণ এখানে কিন্তু ইয়ার ভিত্তিক প্রশ্ন খুব একটা দেয় না। তোমরা দেখেছো 2022-এর প্রশ্নপত্র দেখবে, তোমরা যদি 2023-এর প্রশ্নপত্র দেখো অনেকটাই কিন্তু ইয়ারের কিন্তু বাইরে প্রশ্ন কিন্তু এসছে। তো তোমরা একটু এই সাবজেক্টটিতে ভয় পাও, এই সাবজেক্টটিতে অতটা ভয় পাওয়ারও কোনো কারণ নেই, কারণ এই সাবজেক্টটি যদি বুঝে পড়ো, প্রথম থেকে যদি বুঝে তোমরা পড়তে পারো তাহলে দেখবে অনেকটাই তোমাদের উপকৃত হয়। এবং তোমাদের ম্যাক্সিমাম জায়গায় করা হয় কি, এই সাবজেক্টটি তোমাদের কিন্তু সেইভাবে পড়ানো হয় না, কারণ অ্যাকাউন্টেন্সি বা তোমাদের যে কস্ট্যাক্ট সাবজেক্টটি রয়েছে, ম্যাথামেটিক্স যেগুলো প্রবলেম রিলেটেড, সেগুলোতে বেশি জোর দেওয়া হয়, থিওরি পেপারগুলোতে খুব একটা সেরকম করে ওঠা যায় না। তো আমাদের কোচিংয়ে কিন্তু সেরকম হয় না, আমাদের কোচিংয়ে কিন্তু থিওরি পেপারগুলোতেও সমান গুরুত্ব দেওয়া হয়, কারণ এটিও একটি ম্যানেজমেন্টের কিন্তু পার্টে পড়ছে। তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে উঠবে, তোমাদের কিন্তু প্রিন্সিপাল অফ প্র্যাকটিস ম্যানেজমেন্ট বলে এই বিজনেস স্টাডিজেরই সাবজেক্টটি থাকবে। সেখানে কিন্তু প্রত্যেককে এই সাবজেক্টটি পড়তে হবে, ইগনোর করলেও তোমরা কিন্তু করতে পারবে না। এবং তোমাদের আরও একটি থিওরি পেপার থাকবে, যেগুলো টোটালি কিন্তু থিওরি, কোনো ম্যাথ নেই, কিন্তু সাবজেক্টগুলো যদি বুঝে পড়ো, ইন্টারেস্টিং তোমাদের যদি লাগে, বুঝে পড়লেই দেখবে তোমাদের সেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট লাগবে, ঠিক আছে। এবং অতিরিক্ত যদি ভয় পেয়ে পড়ো তাহলে সাবজেক্টটি বোঝা হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আজকে আমি তোমাদের প্ল্যানিং, পরিকল্পনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, সংগঠন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, আরও চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো বলবো। তো যে প্রশ্নগুলো বলবো একটু ভালো করে যেও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে যেটি পড়বো, বাজেটের ধারণা দাও। বাজেট বলতে আমরা কি বুঝি সেটি পড়বো, তার সাথে পড়বো নিয়ম ও কর্মপদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে তোমাদের। পরিকল্পনার সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো, এই প্রশ্নটি পড়বে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে 5টি প্রশ্ন আমি এখানে বললাম, এই 5টি প্রশ্ন ভালো করে পড়ে যাও, যারা একান্ত সেরকম করে বিজনেস স্টাডিজ সাবজেক্টটিতে পড়তে পাওনি। তবে তোমরা অনেকে এটাও পরিকল্পনা করো যে এই সাবজেক্টটি আমরা 4 সাবজেক্ট করে দেবো, কারণ বেঙ্গলি, ইংলিশ, বাকি আরও 3টে সাবজেক্টে ভালো করে তুলবো। তোমাদের আরেকটি 4th সাবজেক্ট থাকে, কারো কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকে, কারো অন্যান্য সাবজেক্ট থাকে, ইএনভিএস থাকে। তো সেই সাবজেক্টের চেষ্টা করো। তবে আমি বলবো এই সাবজেক্টটিতেও কিন্তু নাম্বার তোলা যায় যদি ঠিকঠাক করে পড়ো, আর তোমরা উত্তর যদি ঠিকঠাক করে করা থাকে। সবসময় বই পুরো লিখে দিলেই, ডিটো লিখে দিলেই যে নাম্বার তোমরা আহামরি পাবে তা নয়। বইতে তোমাদের অনেক বড় বড় করে লেখা থাকে, এবং সেই বিষয়গুলোকে যতটা দরকার ততটা কিন্তু বেছে নিয়ে লিখতে হয়। তো এই বিষয়গুলোকে তোমাদের যারা জানো, আয়ত্ত করেছো, তাদের খুব একটা অসুবিধা হয় না। তো এগুলো একটু ভালো করে খেয়াল রাখবে এবং বুঝে পড়বে, যেটি পড়বে বুঝে পড়বে, ঠিক আছে। যেরকম পরিকল্পনা কাকে বলে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। তুমি ভবিষ্যতের অবস্থা বিচার বিশ্লেষণ করবে, ঠিক আছে। বর্তমান এবং ভবিষ্যতের অবস্থা বিচার বিশ্লেষণ করে তুমি কি করছো, তুমি একটা কোনো কাজ করার জন্য, একটা সিদ্ধান্ত বা কোনো একটা কাজ করার জন্য তুমি কি করছো, তুমি ভাবছো যে কাজটা আজকের দিনে আমি করব। ধরো তুমি আজকে এইচএস পরীক্ষা দিতে যাবে, এইচএস পরীক্ষা তুমি প্রিপারেশানটা আজকে থেকে নিতে শুরু করেছো, যে আমি ওই পার্টিকুলার ডেটে গিয়ে এইচএসের পরীক্ষার যে রুটিন অনুযায়ী যে ডেটে গিয়ে আমি আমার পরীক্ষা আমি দেবো। তো আগে থেকে কোনো কিছু ভেবে নেওয়াকে আমরা কিন্তু পরিকল্পনা বলি। এবার তোমরা এক লাইনে যদি লেখো যে ভবিষ্যৎকে খাঁচায় বন্দি করে রাখার ফাঁদই হচ্ছে পরিকল্পনা। যারা একদমই পারবে না তাদের এই লাইনটুকু লিখো, 1 নম্বর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ভবিষ্যৎকে খাঁচায় বন্দি করে রাখার ফাঁদই হচ্ছে পরিকল্পনা, ঠিক আছে। এই জাস্ট একটা লাইন লিখলে তোমরা কিন্তু 1 নম্বরে যখন দেয় তোমরা ঘাবড়ে যাও, স্যার অত বড় সংজ্ঞা কী করে মনে রাখবো। তো জাস্ট এই লাইনটা মনে রেখো। তো এইভাবে তোমাদের ছোটো ছোটো জিনিসগুলোকে বুঝতে হবে, ঠিক আছে, যে পরিকল্পনা কী, ঠিক আছে। এবার ধরো পরিকল্পনার বৈশিষ্ট্য। পরিকল্পনার মধ্যে বৈশিষ্ট্য কী? পরিকল্পনার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উদ্দেশ্য। দেখবে কোনো উদ্দেশ্য ছাড়া কেউ কোনো পরিকল্পনা করে না, উদ্দেশ্য লাগে, ঠিক আছে। এই ছোটো ছোটো জিনিসগুলোকে তোমাদের বুঝে পড়তে হবে।
ঠিক আছে, যে পরিকল্পনা বৈশিষ্ট্য হচ্ছে উদ্দেশ্যমুখিতা। ঠিক আছে, উদ্দেশ্য ছাড়া কোনো পরিকল্পনাই সম্ভব নয়, কারণ উদ্দেশ্য থাকলেই তবেই দেখবে তুমি সেই বিষয়টাকে নিয়ে ভাববে, সেই বিষয়টা নিয়ে পরিকল্পনা করবে। তোমার উদ্দেশ্য নেই, তুমি পরিকল্পনা করবে না। ঠিক আছে, পরিকল্পনার মধ্যে সরলতা থাকতে হবে। ঠিক আছে, সরলভাবে যে পরিকল্পনা তুমি করছো সেটা যেন পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এমনভাবে পরিকল্পনা করবো না যাতে পরিস্থিতি অনুযায়ী আমি চেঞ্জ করতে না পারি। তাহলে একটা বৈশিষ্ট্য এখানেও হয়ে যাচ্ছে সরলতা। ঠিক আছে, তার মধ্যে এর মধ্যে রয়েছে ব্যাপকতা থাকে, ধারাবাহিকতা থাকে। ঠিক আছে, চলো আমরা এবার চলে যাই সংগঠনে। আমাদের জাস্ট ভিডিওটি লং হবে, আমি এখানে তো বোঝাতে পারবো না। তোমাদের যদি বুঝতে চাও তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের ক্লাসও চেষ্টা করবো করিয়ে দেওয়া, যেগুলো বুঝতে পারছো না। সংগঠনের ধারণা ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংগঠনের গুরুত্ব আলোচনা করো, ভার অর্পণের নীতিগুলি আলোচনা করো। এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি প্রশ্ন কিন্তু তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে আমাদের কার্যভিত্তিক ও বিভাগীয় ভিত্তিক সংগঠন কাঠামোর মধ্যে পার্থক্য। ঠিক আছে, কি বলছি, কার্যভিত্তিক ও বিভাগীয় ভিত্তিক সংগঠন কাঠামোর মধ্যে পার্থক্য। ঠিক আছে, এই প্রশ্নটি পড়ব। তারপর রয়েছে দেখো ভার অর্পণের গুরুত্ব। এই ভার অর্পণের নীতি এবং গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট। এই ভার অর্পণের নীতি এবং গুরুত্ব ভালো করে পড়ে যাবে, এবং সংগঠন ও সংগঠনের গুরুত্ব, এই চারটি প্রশ্ন অবশ্যই পড়বে, খুব গুরুত্ব সহকারে পড়বে। ঠিক আছে, এবং অ্যান্সারগুলো বুঝে পড়বে। দেখবে পরীক্ষার সময় তোমরা 10টা প্রশ্নের জায়গায় 20টা প্রশ্ন তোমরা পড়ে রেডি করে নিচ্ছ, যদি ঠিকঠাক করে বুঝে পড়ো। ঠিক আছে, তারপর রয়েছে দেখো সংগঠন প্রক্রিয়ার ধাপগুলিও উল্লেখ করো। ঠিক আছে, এই ধাপগুলি তোমাদের এখান দিয়ে এই 6টা প্রশ্ন যদি পড়ো, আশা করি তোমাদের এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে আমি তোমাদের 4টি যে প্রশ্ন বললাম সেই 4টি প্রশ্ন অবশ্যই এখান থেকে করবে, যেটি ভার অর্পণের নীতি, ভার অর্পণের গুরুত্ব, সংগঠন কাকে বলে, সংগঠনের গুরুত্ব। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে। ঠিক আছে, চলো আমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের সংগঠন এবং পরিকল্পনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, এবার তোমরা সংগঠন বলতে অনেকেই জানো সংগঠন কাকে বলে, যে কর্মী ও কর্মধারার সুষম সমন্বয়ই হলো সংগঠন। কর্মী মানে কর্ম কী আছে, কাজ কী আছে, কর্মীদের তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, সেই যোগাযোগ করানোটাকে বলে আমাদের সংগঠন। ঠিক আছে, বা এক বা একাধিক সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন অংশগুলির সুষম বিন্যাসকেই সংগঠন বলে। ঠিক আছে, অনেক কাজ আছে কিন্তু কাজের জন্য অনেক লোক দরকার, সেই কাজ কি, আর লোক লোক বলতে কর্মীকে বোঝাচ্ছে। কর্মীকে তুমি নিয়ে এসে সেই কাজটাকে বুঝিয়ে দিচ্ছ বা কাজের দায়িত্ব দিয়ে দিচ্ছ, ভাগ করে দিচ্ছ, সেটাকেই আমরা বলছি সংগঠন। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি আরও অন্যান্য চ্যাপ্টারের আলোচনা করব, সাজেশন দেবো এবং কিছু উত্তর নিয়ে আলোচনা করব।